যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানে মার্কিন হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। জানিয়েছে শান্তি আলোচনার মধ্যেই এমন হামলার পর যুক্তরাষ্ট্রের উপর থেকে বিশ্বাস পুরোপুরি হারিয়ে ফেলেছে তারা। এমন উত্তেজনার মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান আত্মসমর্পণ করবেন এবং গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের অসাধারণ সাফল্যের খবর দ্রুতই প্রচার হবে। একই দিন যুদ্ধবিরতির উপেক্ষা করেই লেবাননে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত ও ৪০ জনের বেশি আহত হয়েছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় এমনই বিধ্বস্ত দশা লেবাননের। মঙ্গলবারের হামলায় শিশুসহ নিহত হয়েছে বহু মানুষ, ধসে পড়েছে অনেক আবাসিক ভবন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা জোরদারের ঘোষণা দেওয়ার পরই দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে এই ভয়াবহ হামলা চালালো আইডিএফ। এর আগে সোমবার ইরানের ৬ সপ্তাহের যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। বলেছে শান্তি আলোচনার মাঝেই এই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের ওপর থেকে পুরোপুরি আস্থা হারিয়ে ফেলেছে তারা। এছাড়া তেহরান এ হামলার পাল্টা জবাব দেওয়ার অধিকার রাখে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক বাহিনী আইআরজিসি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তেহরানের প্রতিরক্ষা সক্ষমতা অবাক করেছে যুক্তরাষ্ট্রকে। তারা কোনোদিন কল্পনাও করতে পারেনি আমাদের সামরিক বাহিনীর প্রতিরক্ষা ও প্রতিঘাত সক্ষমতা এতটা শক্তিশালী। এটা তাদের সবাইকে পুরোপুরি অবাক করে দিয়েছে। একই দিন এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি বলেছেন মার্কিন ঘাঁটি থাকার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের জন্য এখন আর কোনো নিরাপত্তা বলয় হিসেবে কাজ করছে না। চলমান এই উত্তেজনার মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন দ্রুতই আত্মসমর্পণ করবে ইরান এবং গণমাধ্যম যুক্তরাষ্ট্রের অসাধারণ অর্জন ফলাও করে প্রচার করবে। নিজের ট্রুথ সোশ্যালে মঙ্গলবার এক পোস্টে একথা জানান ট্রাম্প। সৃষ্টি ঘটক, ৭১। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ঈদের নামাজ, পশু কোরবানি এবং হজের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মুসলিম বিশ্বের অন্যতম বড় এই ধর্মীয় উৎসব পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা উকুফে আরাফা শেষ হওয়ার পরই মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা শুরু হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও যুক্তরাজ্যেও পালিত হচ্ছে ঈদুল আজহা। এরই মধ্যে ঈদের নামাজে মালয়েশিয়াতে সমবেত হয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বাংলাদেশি প্রবাসীরাও বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে পালন করছেন ঈদুল আজহা। অনেকেই পরিবারের সাথে ভাগাভাগি করছেন ঈদের আনন্দ। ত্যাগের মহিমা, ভ্রাতৃত্ববোধ আর আনন্দ ভাগাভাগি করে নেওয়ার বার্তা নিয়ে প্রতি বছর ঘুরে আসে ঈদুল আজহা। কিন্তু এবারের ঈদেও ফিলিস্তিনের আকাশ বারুদের গন্ধে ভারী। পশু সংকটে বিধ্বস্ত গাজায় নামছে না ঈদের খুশি। শোক, ভয় আর বেঁচে থাকার সংগ্রাম নিয়ে খান ইউনিসের একটি ভাঙা কসাইখানায় ঈদ পার করছেন তারা। ফিলিস্তিনিদের ধূসর ঈদ নিয়ে আরও জানাচ্ছেন চৈতি সরওয়ার। খান ইউনিসের ছোট্ট তাঁবুতে বসে সোনিয়া আবু তাইমা ঈদের স্মৃতিচারণ করেন। বলেন ঈদের আনন্দের বদলে মৃত্যু, বোমা আর ধ্বংসের কথা। তৃতীয় বছরের মতো ঈদ চলে যাচ্ছে আমাদের শিশুদের হাসি ছাড়া। এক সময় আমরা সবাই এখানে কোরবানি দিতাম, এখন গাজা সবকিছু থেকেই বঞ্চিত। একই আক্ষেপ ইজাদ আল আজরার কণ্ঠেও। টানা তৃতীয় বছরের মতো ঈদুল আজহায় কোরবানি দিতে পারছেন না তারা। যুদ্ধের ভয়াবহতা ও গবাদি পশুর সংকটে এই উৎসবের ঐতিহ্যটি এখন বিলুপ্তির পথে। এই কসাইখানায় এক সময় মানুষ কোরবানি দিত, শিশুদের নিয়ে আসতো। এখন এখানে উদ্বাস্তু পরিবার থাকে, চারিদিকে শুধুই ধ্বংস। আমাদের শিশুরাও তো অন্য দেশের শিশুদের মতো আনন্দ পাওয়ার অধিকার রাখে। গাজা কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর ঈদুল আজহায় প্রায় ২০,০০০ গরু ও ৪০,০০০ ভেড়া আনা হতো গাজায়। তবে যুদ্ধ শুরুর পর থেকে পশু প্রবেশ পুরোপুরি বন্ধ। স্থানীয়ভাবে পশুপালনের সক্ষমতাও প্রায় ধ্বংস হয়ে গেছে। যুদ্ধের প্রভাব জন্ম দিচ্ছে ভয়াবহ অর্থনৈতিক বৈষম্য ও দুর্ভিক্ষের। স্থানীয়রা বলছেন শুধু পশুর অভাবই নয়, পুরো প্রাণী সম্পদ ব্যবস্থায় ভেঙে পড়েছে। খামার, বাজার এবং সরবরাহ ব্যবস্থা কার্যত অচল হয়ে গেছে। যুদ্ধবিধ্বস্ত এই প্রান্তরগুলোতে এবারের ঈদ কোনো উৎসব নয়, বরং বেঁচে থাকার এক নীরব আর্তনাদ। চৈতি সরওয়ার, ৭১।
কোরবানির ঈদকে সামনে রেখে কলকাতার পশুর হাটগুলোতে এবার ভিন্ন চিত্র। গরু ও মহিষ জবাইয়ে কড়াকড়ি আর প্রশাসনিক নজরদারির কারণে অধিকাংশ হাটে মিলছে না এসব পশু। ফলে কোরবানির জন্য খাসি আর দুম্বাকেই বেছে নিতে হচ্ছে ক্রেতাদের। বাড়তি চাহিদায় এসব পশুর দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। এতে বিপাকে পড়েছেন মধ্যবিত্তরা। কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তীর পাঠানো তথ্য ও ছবিতে অরিসুল ইসলামের প্রতিবেদন। কোরবানির ঈদের আগে যেখানে কলকাতার পশু হাটগুলো গরু আর মহিষে ভরে থাকার কথা, সেখানে এবার দেখা মিলছে একেবারেই ভিন্ন দৃশ্যের। পার্ক সার্কাসের ঐতিহ্যবাহী পশু হাটে গত বছরও ছিল গরুর জমজমাট বেচাকেনা, কিন্তু এবার সেখানে পশুর বদলে বিক্রি হচ্ছে পোশাক। ফলে বাধ্য হয়েই মুসলমানদের ঝুঁকতে হচ্ছে খাসি ও দুম্বার দিকে। আর এই সুযোগে এসবের বাজার দর কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। ক্রেতারা বলছেন, গরু ও মহিষ কোরবানির ব্যাপারে কঠোর আইন প্রয়োগের কারণেই খাসি ও দুম্বার বাজারের এই অবস্থা। গরু বন্ধ হয়েছে, আমাদের এদের উপর চাপ হয়েছে। हमको ऐसा लग रहा है कि इतना ज्यादा दाम है क्योंकि गाय नहीं मिल रहा। আমাদের তো গরু করতাম, এখন খসি করছি, কি করব? মোদিজি বন্ধ করে দিল। ছোট এসব পশুর দাম বেড়ে যাওয়ায় বেশি বিপাকে পড়েছে মধ্যবিত্ত পরিবারগুলো। যার খাসি দাম 15,000 টাকা ছিল, ওর দাম হয়ে গেছে 30,000 টাকা, ডাবল হয়ে গেছে। तो की करे गरीब कुर्बानी करबे। गाय के ऊपर में आफत आया, ये लोग तो दाम इतना बढ़ा रहे हैं कि मिडिल क्लास आदमी का तो कुर्बानी करने का मतलब बस के बाहर है। সব মিলিয়ে খাসি আর দুম্বার বাড়তি চাহিদা যেমন ব্যবসায়ীদের মুখে হাসি ফুটিয়েছে, তেমনি সাধারণ ক্রেতাদের বাড়িয়েছে দুশ্চিন্তা। তাই শেষ সময়ে দাম কিছুটা কমার অপেক্ষায় রয়েছেন অধিকাংশ ক্রেতা। অরিসুল ইসলাম, ৭১। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের বিথারি হাকিমপুর চেকপোস্টে অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিরা ভিড় করছেন। ভারতে এসআইআর প্রক্রিয়া শুরুর পর বৈধ নথিপত্র না থাকা, সেই সাথে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়ার পরই চেকপোস্টে এমন পরিবর্তন এসেছে। পশ্চিমবঙ্গের তরফ থেকে বলা হচ্ছে, বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন জায়গায় অবৈধভাবে বসবাস করছিল। অন্যদিকে অনুপ্রবেশকারীদের দাবি, গত ১ থেকে ১.৫ বছর আগে দালালের সাহায্য নিয়ে তারা সীমান্ত পেরিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় কাজকর্ম করতেন। চীনের চংকিং প্রদেশে টানা ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আরও ১১ জন। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়ংচুয়ান জেলার কয়েকটি এলাকা। দুর্যোগ মোকাবেলায় মোতায়েন করা হয়েছে প্রায় ১,৮০০ উদ্ধারকর্মী। উদ্ধার অভিযানে ব্যবহার করা হচ্ছে নৌকা, ভারী যন্ত্রপাতি ও শতাধিক যানবাহন। এদিকে বন্যা ও ভূমিধসের কারণে ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা। ঝুঁকিতে থাকা ২,০০০-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি তৎপরতা চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন। পাকিস্তানে পাঞ্জাব ও রাজধানী ইসলামাবাদ সহ বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ঝিলাম জেলায় ১৩ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১১ জন। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার রিক্টার স্কেলে ৪.৮ মাত্রার ভূমিকম্পটি সন্ধ্যা ৭টা ৬ মিনিটে অনুভূত হয়। কম্পনের গভীরতা ছিল ১২ কিলোমিটার, আর এর উৎপত্তিস্থল ছিল ঝিলামের দক্ষিণ পশ্চিমে ৫৮ কিলোমিটার দূরে। ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। রেকর্ড ভাঙা তাপপ্রবাহে পড়ছে পশ্চিম ইউরোপের ৪ দেশ, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও যুক্তরাজ্য। গত কয়েকদিনে কোথাও তাপমাত্রা উঠেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দ্রুত এ তাপমাত্রা কমবে না বলে জানিয়েছে ফ্রান্সের আবহাওয়া দপ্তর। এদিকে পর্তুগালে জারি করা হয়েছে সতর্কতা। স্পেন ও যুক্তরাজ্যেও বাড়ছে দাবদাহের প্রভাব। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত মে মাসে এমন গরম দেখা যায় না পশ্চিম ইউরোপে। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। তাপপ্রবাহে বিপর্যস্ত পশ্চিম ইউরোপের জনজীবন। ফ্রান্সের আবহাওয়া দপ্তর মেটেও ফ্রান্সের তথ্য অনুযায়ী রাজধানী প্যারিসে টানা ৪ দিন তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দেশের বিভিন্ন অঞ্চল ও শহরে তাপমাত্রা ছুঁয়েছে ৩৯ ডিগ্রি পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, মে মাসে এমন তাপমাত্রা ইউরোপের জন্য একেবারেই অস্বাভাবিক। পর্তুগালেও কমছে না গরমের তীব্রতা। দেশটির বেশ কয়েকটি এলাকায় টানা ৪ দিন তাপমাত্রা নামেনি ৩০ ডিগ্রির নিচে। পরিস্থিতি মোকাবেলায় ৬টি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
অন্যদিকে স্পেনের উত্তর উপকূলীয় অঞ্চলগুলোতেও বইছে তীব্র দাবদাহ। বিভিন্ন শহর ও গ্রামে তাপমাত্রা উঠেছে 34 ডিগ্রি সেলসিয়াসে। স্পেনের আবহাওয়া দপ্তর এইমেড বলছে শহর জুড়ে তাপমাত্রা কমার সম্ভাবনা খুবই কম। গরম আমার একদমই ভালো লাগে না, সহ্য করতে পারি না, তাই সুইমিং পুলে এসে যতটা পারি ঠান্ডা হওয়ার চেষ্টা করছি। তাপপ্রবাহের প্রভাব পড়েছে যুক্তরাজ্যেও। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা পৌঁছেছে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আমি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে এসেছি, ওখানেও গরমকালে প্রায় এমন আবহাওয়াই থাকে। তবে আশা করেছিলাম এখানে গরম কিছুটা কম থাকবে। সত্যি বলতে খুব হতাশ লাগছে, তবুও কোনো মতে টিকে আছি। সাধারণত মে মাসে পশ্চিম ইউরোপে তাপমাত্রা 20 ডিগ্রির বেশি থাকে না, তবে এবারের পরিস্থিতি ভিন্ন। এর আগে 1922 সালের মে মাসে গড় তাপমাত্রা উঠেছিল 32 ডিগ্রি সেলসিয়াসে, যা এতদিন সর্বোচ্চ রেকর্ড হিসেবে বিবেচিত হতো। এক শতাব্দীরও বেশি সময় পর সেই রেকর্ড ভেঙে নতুন উদ্বেগ তৈরি করেছে চলমান এই তাপপ্রবাহ। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। বেলজিয়ামের বাগেনহাউট শহরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন 4 জন। মঙ্গলবার সকালে একটি স্কুল ভ্যান লেভেল ক্রসিং পার হওয়ার সময় দ্রুতগামী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে 2 বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, ভ্যান চালক এবং একজন সহকারী রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আহত হয়েছেন আরও 2 শিক্ষার্থী, তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বেলজিয়ামের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুর্ঘটনার সময় লেভেল ক্রসিংয়ের নিরাপত্তা ব্যারিয়ার নামানো ছিল। ঘটনার পরপরই পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। কয়েক লাখ মানুষের সমাগমে জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হল বিশ্বের অন্যতম পথ সংস্কৃতির উৎসব কার্নিভাল ডের কুলটুর এর 30তম আসর। উৎসবে স্বাগতিক জার্মানি ছাড়াও বিশ্বের প্রায় ৬৭টি দল অংশ নিয়ে তাদের নিজ দেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে দর্শনার্থীদের সামনে পরিবেশন করে। আর এই উৎসবে বরাবরের মতো প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন। নিজস্ব সংস্কৃতির রঙিন পোশাকে আর নাচে গানে তারা বার্লিনের রাস্তা মাতিয়ে তোলেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। জার্মান ভাষায় এই উৎসবের পোশাকি নাম কার্নিভাল ডের কুলটুর। জার্মানিতে বর্ণবাদ, জাতি বৈষম্য, বিশেষ করে এখানে বসবাসরত অভিবাসীদের প্রতি বিদ্বেষের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধের অংশ হিসেবে 1996 সালে শুরু হয়েছিল এই কার্নিভাল। শুরুতে উৎসবটি ছিল প্রতীকী সাংস্কৃতিক প্রতিবাদ। সেই প্রতীকী সাংস্কৃতিক প্রতিবাদ এখন বিশ্ব সংস্কৃতির মহা মিছিলে পরিণত হয়েছে। উৎসব উপলক্ষে বার্লিন শহরের প্রাণকেন্দ্র ফ্রাঙ্কফুর্ট এভিনিউ থেকে কার্লমার্ক্স এভিনিউ পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা জুড়ে বিশ্ব সংস্কৃতির মেলা বসেছিল। এদিন রাস্তার 2 পাশে প্রায় 8 লাখ মানুষের ঢল নেমেছিল। বিশ্ব সংস্কৃতির এই মিলন মেলায় ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এশিয়া সহ বিশ্বের নানা প্রান্তের মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের বর্ণাঢ্য পোশাক, গান বাজনা আর নৃত্যের তালে তালে বার্লিন হয়ে ওঠে ছন্দময় বর্ণিল। বিগত বছরগুলোর মতো এবারও বার্লিনের এই উৎসবে শরিক হয়েছিলেন জার্মান প্রবাসী বাংলাদেশিরা। তারা জনপ্রিয় দেশাত্মবোধক আধুনিক লোকগীতির সঙ্গে নেচে গেয়ে বার্লিনের রাস্তা মাতিয়ে তোলেন। বিশ্ব সংস্কৃতির এই উৎসবের উদ্যোক্তারা জানান, জার্মানিতে প্রায় 1 কোটি অভিবাসী ছড়িয়ে ছিটিয়ে আছেন। তাদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার এক বড় মঞ্চ হয়ে উঠেছে এই উৎসব। মনিরুজ্জামান বাবু, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।